থেরাপি কি? স্পিচ থেরাপি হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড একটা ট্রিটমেন্ট। স্পিচ থেরাপিটা হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন অ্যাপ্রোচ। এই যে বাচ্চারা বা প্যারেন্টস বা পেশেন্ট যারা আছেন তারা কথা বলতে পারছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি একজন ক্লিনিক্যাল অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। একজন প্রফেশনাল হিসেবে আমি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের যেন একটা বেসিক এবং ক্লিয়ার একটা নলেজ হয়ে যায়। প্রথম যে কোয়েশ্চেনটা আমি সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে স্পিচ থেরাপি কি? স্পিচ থেরাপি হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড একটা ট্রিটমেন্ট। যেহেতু এটা সায়েন্টিফিক্যালি প্রুভড আছে, সো এই ট্রিটমেন্টটাতে আমরা যখন এন্টার করব আমাদেরকে সায়েন্টিফিক্যালি বেশ কিছু স্ট্র্যাটেজিস আছে, এগুলো ফলো করে আগাইতে হবে। এবং স্পিচ থেরাপি যেটা আমরা বলি সংক্ষেপে, বাট এটার ফুল ফর্মটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। লং টার্ম বলার কারণ হচ্ছে এটাতে যেহেতু কোনো ধরনের ওষুধ দেওয়া হয় না বা কোনো সার্জিক্যাল কিছু হয় না, সো রাতারাতি বা দিনাদিনই কোনো ড্রাস্টিক চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট আসে না। স্পিচ থেরাপিতে আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে। এটা যেহেতু একটা লং টার্ম ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, আপনাকে সেই সময়টুকুটা দিতে হবে। আনুমানিকভাবে আমরা বলতে পারি 3 থেকে 6 মাস বা 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে বা তারও বেশি হইতে পারে। অনেক পেশেন্টের এখানে ক্রাইটেরিয়া ডিপেন্ড করে। অনেক অ্যাডাল্ট পেশেন্ট আছে, অনেক চাইল্ড আছে যাদের সিভিয়ারিটি মাইল্ড টু লো থাকে, তখন তাদের ক্ষেত্রে এই সময়সীমাটা কমিয়ে আসে। যেমন সেখানে আপনার কয়েকটা সেশন লাগতে পারে। ইভেন ওই সেশনগুলোতে কি ধরনের কাজ করা হবে সেটা থেরাপিস্ট এবং প্যারেন্টস বা পেশেন্টের মাঝখানে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে। সো আমরা এই পুরোটা যে আলোচনা ছিল সেখান থেকে বুঝতে পারছি স্পিচ থেরাপি হচ্ছে মূলত একটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা ট্রিটমেন্ট, লং টার্ম একটা ট্রিটমেন্ট, এবং এটা হচ্ছে সিস্টেমেটিক স্ট্র্যাটেজিস যেখানে কোলাবোরেটিং করা হয় বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ দিয়ে। এখানে প্রথমত যেহেতু আমি ডেফিনিশন দিয়ে শুরু করেছি, এখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি স্পিচ থেরাপির এরিয়াগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করি। আজকে যে বিষয় নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে স্পিচ এরিয়ার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন যে ব্যাপারটা আছে, এগুলোর যে অ্যাসপেক্ট গুলো আছে, স্ট্র্যাটেজিস গুলো আছে, মূলত সেগুলো নিয়ে ডিসকাস করব। স্পিচ থেরাপি দেওয়ার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এখন অনেক প্যারেন্টস বা পেশেন্ট এসেছে আমার কাছে যারা এসে আমাকে বলে স্পিচ থেরাপি কি কোনো মেশিন দিয়ে দেওয়া হয়, কোনো যন্ত্র দিয়ে করা হবে, কোনো সার্জিক্যাল কিছু, নাকি এখানে শুধু ব্যায়াম করানো হয়? তো এতগুলো কথার মাঝখানে আমি শুধু এটাই বলতে পারি স্পিচ থেরাপিটা হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন অ্যাপ্রোচ। এখানে যে থেরাপিস্ট থাকবেন উনি স্টিমুলেশন দেন এবং যে বাসায় যারা প্যারেন্টস বা কেয়ার গিভার যারা থাকবেন তারা এই জিনিসটাকে প্র্যাকটিসিং হিসেবে নেবেন। এখানে অ্যাসপেক্ট যে কথাটা বলেছি সেখান থেকে আসি। স্পিচ থেরাপির কিছু অ্যাসপেক্ট গুলো আছে, যেমন কমিউনিকেশনের জন্য আছে। আমাদের মূলত মেইন কাজ হচ্ছে কমিউনিকেশনকে ইমপ্রুভ করা, একটা বেটার লেভেলে টু ওয়ে ইফেক্টিভ কমিউনিকেশনে যাওয়া। এই কমিউনিকেশনের মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, একটা ভার্বাল আছে, একটা নন ভার্বাল আছে। এখন এই ভার্বাল যে হচ্ছে অ্যাসপেক্ট আছে, এটার মধ্যে আমরা মূলত দেখি যে বাচ্চারা বা প্যারেন্টস বা পেশেন্ট যারা আছেন তারা কথা বলতে পারছেন কিনা। ইট মিনস হচ্ছে তারা ভার্বাল কিনা, তারা ওরালি আপনার স্পিচ অর্গানগুলোকে স্পিচ প্রোডাকশন করার জন্য ইউজ করতে পারছেন কিনা, এটা হচ্ছে ভার্বাল। আর নন ভার্বালের ক্ষেত্রে আমরা রাইটিং হইতে পারে বা আপনার এএসসি যেটা আছে, অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, সেটা ইউজ করার ক্ষেত্রে আমরা বুঝি। বুঝতেই পারছি আমরা যে কমিউনিকেশনকে ডেভেলপ করতে গেলে তার যে দুইটা অ্যাসপেক্ট আছে, ভার্বাল এবং নন ভার্বাল, দুইটাকেই আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিছু প্যারেন্টস আছে বা পেশেন্ট আছে যারা শুধুমাত্র ভার্বাল হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমাদের স্পিচ থেরাপির সেশন এবং অ্যাক্টিভিটিস, ট্রিটমেন্ট প্ল্যান, ইচ এন্ড এভরিথিং ডিফারেন্ট হবে। সেম অ্যাজ যারা নন ভার্বাল আছে তাদের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট যে অ্যাপ্রোচেস গুলো আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করে নিই। ম্যাক্সিমাম পেশেন্টরা চিন্তা করে যে প্রথম যে সেশন নিয়েছি সেখানে আসা মাত্রই মনে হয় স্পিচ থেরাপি থেকে আমাদের ড্রাস্টিক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু প্রথমেই বলেছি যে স্পিচ থেরাপি কিন্তু কোনো ঔষধ দেওয়া হবে না, এখানে কোনো সার্জিক্যাল কোনো আপনার হচ্ছে অ্যাক্টিভিটিস করানো হয় না। সো এখানে প্রথম সেশনে যে আপনার ড্রাস্টিক কোনো চেঞ্জ হবে এরকম কিন্তু আশা নিয়ে আসাটা
খুবই 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 হতাশাজনক হয়ে যায় প্যারেন্টসদের জন্য। তারা আমাদের কাছে এসেই বলে যে আজকে প্রথম সেশন, আজকে কি আমাদের কোনো ধরনের কাজ করানো হবে না, বা আমরা কি আজকে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো না? তখন আমরা যারা প্রফেশনাল আছি তারা বোঝানোর চেষ্টা করি এবং এই অ্যাওয়ারনেসটা দেওয়ার চেষ্টা করি যে প্রথম যে সেশনটা হয় সেটাকে আমরা অ্যাসেসমেন্ট সেশন বলি। অ্যাসেসমেন্টে মূলত আমরা কি কাজ করি, একটা প্যারেন্টস, একটা পেশেন্ট যার সাথে আসে, কেয়ার গিভার হইতে পারে, প্যারেন্টস হইতে পারে, তার সাথে আসা মাত্রই তাকে আমরা অবজার্ভ করি। যারা প্রফেশনালরা থাকেন তারা অবজার্ভ করেন, প্লাস তার প্যারেন্টস এর কাছ থেকে, কেয়ার গিভারের কাছ থেকে সাবজেক্টিভ অর অবজেক্টিভ যে আমাদের ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। এগুলোর মাধ্যমে একটা বাচ্চার ভালো স্ক্রিনিং হয়। এটা একটা বলতে পারেন টাইম নিয়ে বাচ্চার সাথে কোঅপারেট করা, বাচ্চা কতটুকু এট এ ফার্স্ট গ্লান্সে দেখতে কেমন, তার ধরন কেমন, তার প্রকৃতি কেমন, এটা জানার জন্য। এরপরে যদি থেরাপিস্ট ফিল করেন যে না বাচ্চার কিছু ক্লিনিক্যাল টেস্ট দরকার আছে, সে টেস্ট হইতে পারে সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল অর সাবজেক্টিভ অর অবজেক্টিভ, তাহলে সেটা অবশ্যই তাকে রিকমেন্ড করবেন। সেই রিকমেন্ডেশন অনুযায়ী পেশেন্টের জন্য যে টেস্টগুলো আছে এগুলো করে রিপোর্টটা নিয়ে আসার পরে তখন বোঝা যায় যে বাচ্চার জন্য আসলে কোন লেভেলে আছে বা কোন রোগটা তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইট মিনস এই পর্যায়ে আমি বলতে পারি ডায়াগনোসিস। ওকে, প্রথমে আমরা যেটা করি সেশন সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এরপরে যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যাল টেস্ট গুলো করি, থার্ড হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসের মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে হবে একটা বাচ্চার প্রপার অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, এটার ফলাফল কিন্তু আমরা ডায়াগনোসিসে পাবো। একটা বাচ্চার যদি ভুল ক্রমে ঠিকঠাক ভাবে অ্যাসেসমেন্ট না হয়, সেটা যদি প্রপার অ্যাসেসমেন্ট না হয়ে বা প্রপার অ্যাসেসমেন্ট না হওয়া বলতে বুঝাচ্ছি আমি যে তার হয়তো বা কোনো একটা সাবজেক্টিভ বা সাইকোলজিক্যাল টেস্ট দরকার ছিল, সেটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু, বা বাচ্চাকে ভালোভাবে অবজার্ভ যদি না করা হয় তাহলে কিন্তু এই ডায়াগনোসিস ভুল আসবে। আর ডায়াগনোসিস যদি ভুল আসে তাহলে খুব স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট যে প্ল্যান গুলো আছে, ট্রিটমেন্ট যে শুরু হবে, স্টার্ট হবে, এটা শুরু থেকে ভুল হবে। সো ওখানে ইমপ্রুভমেন্ট আসার প্রশ্নই আসে না। তো আমাদেরকে প্রথমেই যে এটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার অ্যাসেসমেন্ট নিতে হবে, দেন ডায়াগনোসিসে আসতে হবে। এই ডায়াগনোসিস হওয়ার পরে আমরা হচ্ছে প্রেফার করি একজন প্রফেশনাল যিনি থাকেন উনি অবশ্যই সবার প্রথমে ট্রিটমেন্ট প্ল্যান রেডি করেন। এটা প্যারেন্টস এর সাথে হইতে পারে, প্যারেন্টস এর সাথে ডিসকাস করে বলতে পারেন, ইভেন আপনি চাইলে সেটা শুধু থেরাপিস্ট নিজে থেকে কাজ করে প্যারেন্টস এর সাথে শেয়ার করে বাচ্চার জন্য প্র্যাকটিসিং এর ব্যাপারটা আপনাদেরকে নলেজের মধ্যে দিবেন। সো এইখানে ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে ডায়াগনোসিসের পরে অবশ্যই ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে। ট্রিটমেন্ট প্ল্যানগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং টার্ম গোল আর একটা হচ্ছে শর্ট টার্ম। এখন এই লং টার্মটা বলতে অনেকেই ফিল করে যে লং টার্ম গোল বলতে কি বুঝাচ্ছেন ম্যাডাম? আচ্ছা, লং টার্ম গোলগুলোকে আমরা এইভাবে বুঝাইতে পারি যে আপনি যে কোনো একটা কাজকে ছোট 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 ভাবে যেটা ভাগ করছেন সেটা শর্ট টার্মে যদি ফেলে দেই, এগুলো সম্মিলিত বা একদম একসাথে যদি কম্বিনেশন করি সেটা হচ্ছে লং টার্ম গোল। এই লং টার্ম গোল গুলোতে আমাদের মূলত কাজ থাকে যেটা হয়তো বা আপনার 6 মাসে, 3 মাসে, 1 বছরে অ্যাচিভ হবে, এই টাইপের কাজগুলোকে নেওয়া। আর শর্ট টাইম গোলগুলো হচ্ছে যেটা আমরা ডেইলি বেসিসে করতে পারি, উইকলি বেসিসে করতে পারি, মান্থলি বেসিসে করতে পারি। আশা করছি আপনারা খুব সহজভাবে স্পিচ থেরাপি কি, তার অ্যাসপেক্ট, বিগত ভিডিওস গুলোতে যে আমি এরিয়াগুলো বলেছিলাম সেগুলো সহ বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমি আবারও সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। এখন এই স্পিচ থেরাপি যেহেতু আমাদেরকে বুঝতে হবে যে স্পিচ থেরাপি একটা অ্যাপ্রোচ, হ্যাঁ, এটা কিন্তু একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। সো এই অ্যাপ্রোচটাতে আমাদের যাওয়ার আগে অবশ্যই নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে ঠিক আছে, আমার বাচ্চার যে মাইলস্টোন আছে নর্মাল মাইলস্টোনের সাথে তুলনা করে বা তার সাথে মিলিয়ে যদি কোনো জায়গাতে আমাদের দেখা যায় যে স্পিচ মাইলস্টোন আমার বাচ্চা অ্যাকিউরেট জায়গায় যাচ্ছে না, ল্যাঙ্গুয়েজ মাইলস্টোনের জায়গাতে অ্যাকিউরেট হচ্ছে না, বা কগনিটিভ যে মাইলস্টোন আছে, ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, এগুলো যদি ও মিল করতে না পারে তাহলে অবশ্যই আপনাকে একজন সার্টিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের হেল্প নিতে হবে। আপনি নিজে থেকে বাসায় বসে থেকে কখনোই নিজের বাচ্চার জন্য কোনো ধরনের ডায়াগনোসিস অর অ্যাসেসমেন্ট করতে পারবেন না। এগুলো যা বলছে এগুলো সব ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথম
প্রাথমিকভাবে যেন আপনারা বুঝতে পারেন যে আমার বাচ্চার মধ্যে 6 মাস বাবল সাউন্ড গুলো হয়েছে কিনা, 1 থেকে 1.5 বছর 1 শব্দ এসেছে কিনা, 2 এর বেশি যদি হয়ে যায় 2 থেকে 3 শব্দগুলো আসছে কিনা, 3 বছরে যদি হয় তাহলে তার মধ্যে কোয়েশ্চেন WH কোয়েশ্চেন গুলো রেজ হচ্ছে কিনা, 4 বছরে যদি আসে স্টোরি টেলিং গুলো আসছে কিনা। এই ধরনের মাইলস্টোন যদি আপনি স্পিচের ক্ষেত্রে না দেখেন তাহলে অবশ্যই আপনাকে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের হেল্প নিতে হবে। এর বাহিরে অবশ্যই বাচ্চার ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন আপনি চেক করতে পারেন, ডেভেলপমেন্টাল মাইলস্টোন চেক করতে পারেন, ইভেন ফিজিক্যাল মাইলস্টোন গুলো চেক করতে পারেন। স্পিচ থেরাপি মূলত 2 ভাবে দিয়ে থাকি আমরা, একটা ইন্ডিভিজুয়াল থেরাপি এবং একটা গ্রুপ থেরাপি। ইন্ডিভিজুয়াল থেরাপি গুলো আমরা ম্যাক্সিমাম প্রেফার করি কেন? কারণ বাচ্চা 1-to-1 সেশনে যখন থাকে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করে, সে বুঝতে পারে যে আমার উপরে একজনের অ্যাটেনশন আছে, আমি ফোকাস রেখে তার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, প্লে বেসড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তার সাথে ইন্টারাকশন করতে পারবো। বাচ্চার এই আন্ডারস্ট্যান্ডিং যখন বিল্ড আপ হয়ে যায় তখন তাকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একজন থেরাপিস্ট বিভিন্ন সময় তার কথা বলার ধরন, প্রকৃতি এবং সিভিয়ারিটি যেটাতে ও আছে, হয়তো বা মাইল্ড, মডারেট, সিভিয়ার, সে পর্যায় থেকে তাকে অবশ্যই কমিউনিকেশন ভালো, বেটার কমিউনিকেশন লেভেলে নিয়ে আসতে পারবে। আর গ্রুপ থেরাপি আমরা ম্যাক্সিমাম যেসব বাচ্চাদের সোশ্যালাইজেশনের প্রবলেম আছে, ইভেন যারা স্কুল গোয়িং আছে বা কমিউনিকেশন করতে চায় না একদমই, বা তাদের ক্ষেত্রে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে আমরা এটা বেশি সাজেস্ট করে থাকি। গ্রুপ থেরাপির মধ্যে সবচেয়ে বেশি এফেক্টফুল হচ্ছে যে বাচ্চা আপনা আপনি সবার সাথে একজন আরেকজনকে ইমিটেট করা শিখে, তারা এই ইমিটেশনের মাধ্যমে নিজেকে এক্সপ্লোর করতে পারে, বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাড করে দিই। স্পিচ থেরাপি আপনার মূলত হচ্ছে একজন মানুষের বেটার কমিউনিকেশন স্কিল করার জন্য এবং বেটার লাইফস্টাইলকে বানানোর জন্য।